মুক্ত চিন্তার পথে ভিন্ন মননের খোঁজ, কমিউনিটি রেডিও যাদবপুর। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও যাদবপুর 90.8 মেগাহার্টজ। এই বেতার সম্প্রচারটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম TEQIP-র অংশ। দূরে সে পাশে বসে, পায়ে পায়ে কখনো চলে যায় দূর। এ জীবন উদযাপনের সুর, রেডিও রেডিও যাদবপুর। এগিয়ে চলার সুর, রেডিও রেডিও যাদবপুর। 90.8 মেগাহার্টজ কমিউনিটি রেডিও যাদবপুর ইউনিভার্সিটি। শুরু হচ্ছে আমাদের বিশেষ অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা। এই অনুষ্ঠানে আমরা ভূমি সুরক্ষা এবং চাষবাসের নানান দিক নিয়ে আলোচনা করব। 90.8 কমিউনিটি রেডিও জেইউতে এই বিশেষ অনুষ্ঠান শুনবেন সপ্তাহে 3 দিন। সঙ্গে থাকবেন কৃষক এবং কৃষি বিশেষজ্ঞরা। ভারত সরকারের রাসায়নিক ও সার মন্ত্রকের উদ্যোগে এবং ম্যাটিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেডের সহায়তায় অনুষ্ঠানটি সম্প্রচার করা হচ্ছে। অর্থনৈতিক বিষয় সংক্রান্ত ক্যাবিনেট কমিটি তাদের 28 জুন 2023 সভায় PM প্রণাম নামক একটি প্রকল্প অনুমোদন করেছে। এই প্রকল্পের উদ্দেশ্য হল ধরিত্রী ও মৃত্তিকার পুনরুদ্ধার, পুষ্টি, উন্নতি সাধন এবং তা নিয়ে সচেতনতা বৃদ্ধি। গ্রামীণ স্তর থেকে শুরু করে আমাদের সকলের প্রচেষ্টা মাতৃভূমির যত্ন ও স্বাস্থ্য রক্ষার জন্য এই অনন্য পদক্ষেপকে ফলপ্রসূ করে তুলতে পারে। এই প্রকল্পের মূল লক্ষ্য হল কৃষিতে রাসায়নিক সার এবং কীটনাশকের অত্যধিক ব্যবহার দূর করা। বাড়তি ফলনের জন্য সার ও কীটনাশকের অতিরিক্ত ব্যবহার মাটিকে অসুস্থ করে তুলছে, কমিয়ে দিচ্ছে তার উৎপাদন ক্ষমতা। মাটির পুষ্টি আর সুরক্ষার জন্য প্রাকৃতিক অথবা জৈব সারের ভূমি পরীক্ষা ভিত্তিক সুষম ব্যবহার করা প্রয়োজন। পাশাপাশি দরকার জৈব ও প্রাকৃতিক চাষ পদ্ধতি এবং সম্পদ সংরক্ষণ প্রযুক্তি, যেমন সমন্বিত কৃষি ব্যবস্থা, ক্ষুদ্র সেচ, মালচিং, মাটির ক্ষতিকারক খনন না করা, ঘুরে ফিরে বিভিন্ন ফসলের চাষ ইত্যাদি। চাষবাসের এই টেকসই পদ্ধতিগুলো মাটির উর্বরতা বাড়াবে, পরিবেশ দূষণ কমাবে এবং দীর্ঘমেয়াদী উৎপাদনশীলতাকে শক্তিশালী করবে। সারের সুষম ব্যবহার শুধু মাটিই নয়, সার্বিকভাবে পরিবেশের স্বাস্থ্য রক্ষা করে। সুষম সার ব্যবহারের অর্থ হল উদ্ভিদকে তার প্রয়োজনীয় পুষ্টি উপাদানগুলি সঠিক পরিমাণে এবং অনুপাতে, সঠিক সময়ে এবং উপযুক্ত পদ্ধতিতে দেওয়া। সংশ্লিষ্ট রাজ্য বিশ্ববিদ্যালয়গুলি ইতিমধ্যেই তাদের এলাকায় উৎপাদিত ফসলের প্রয়োজন অনুসারে এর ডোজগুলি নির্ধারণ করেছে। সঠিক মাত্রায় সার ব্যবহার করলে ফলন যেমন বাড়বে, তেমনি বাড়বে ফসলের গুণমান। ভালোভাবে পোষিত মাটিতে ফলানো ফল, শাকসবজি ও শস্য প্রয়োজনীয় পুষ্টিতে ভরপুর আর সুস্বাদু হয়। ফলনের বৃদ্ধি আর উন্নত গুণমান আমাদের কৃষকদের জন্য নিয়ে আসবে বেশি মুনাফাও। শুধু বেশি ফসল নয়, উন্নততর ফসল আমাদের লক্ষ্য। এই কৌশলে লাভবান হবে প্রত্যেকে, আমাদের কৃষকরা, আমাদের পরিবেশ এবং সর্বোপরি আমরা সকলে। বিচার বিবেচনার সঙ্গে পরিপোষক ব্যবহার করলে কেবল ফলনই বাড়ে না, প্রজন্মের পর প্রজন্ম জমি থাকে উর্বর। সুতরাং আসুন, একটি উজ্জ্বল এবং স্থায়ী কৃষি ভবিষ্যতের জন্য আমরা সুষম সার ব্যবহারের প্রচার ও অনুশীলন চালিয়ে যাই। বিকশিত ভারত সংকল্প যাত্রা বা VBSY এর একটি গুরুত্বপূর্ণ অংশ হল ভারত সরকারের সার বিভাগ দ্বারা PM প্রণাম স্কিম এবং কৃষিতে ড্রোন ব্যবহারের প্রচার। সারের সুষম ব্যবহার এবং ন্যানো সারের ব্যবহার নিশ্চিত করার কাজে সার বিভাগ
বিভিন্ন সংস্থা ও মানুষকে নিযুক্ত করেছে, যেমন বিভিন্ন সার উৎপাদনকারী সংস্থা, প্রধানমন্ত্রী কৃষি সমৃদ্ধি কেন্দ্র বা PMKSK গুলি, ফিল্ড অফিসার এবং নোডাল অফিসারদের। VBSY এর একটি প্রধান দিক হল বিভিন্ন শস্য এবং গাছপালার ওপর ন্যানো এবং জল দ্রবণীয় সার স্প্রে করার কাজে ড্রোনের ব্যাপক ব্যবহার। এই উদ্যোগের ফলে 29টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের বিভিন্ন জেলায় হাজার হাজার ড্রোন প্রদর্শন হয়েছে। এই পদ্ধতিটি হাতে কলমে দেখিয়ে দেওয়ায় আধুনিক কৃষি প্রযুক্তি গ্রহণের সুবিধাগুলি মানুষের কাছে আরও স্পষ্ট ও বিশ্বাসযোগ্য হয়ে উঠেছে। এই জনসংযোগ কর্মসূচিগুলি দীর্ঘমেয়াদী কৃষি অনুশীলনের সুফল সম্পর্কে নাগরিকদের অবহিত করতে একটা বড় ভূমিকা পালন করেছে। সারা দেশ জুড়ে লক্ষাধিক দর্শক ড্রোনের প্রদর্শনী প্রত্যক্ষ করেছেন। প্রচলিত ইউরিয়ার চেয়ে ন্যানো ইউরিয়ার উপকারিতা বিষয়ে সচেতন হয়ে কৃষকরা ন্যানো সার প্রয়োগে গভীর আগ্রহ দেখিয়েছেন। এই কর্মসূচির আলাপ আলোচনায় উঠে এসেছে জৈব চাষের উপযোগিতা, যা প্রমাণ করে চাষের এই সব অনুশীলনগুলি নিয়ে কৃষকদের সচেতনতা। উৎসাহী কৃষকরা কৃষিতে ড্রোন প্রযুক্তির বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন। এই আধুনিক কৌশলগুলির অর্থনৈতিক কার্যকারিতা কৃষকদের নতুন দিশা দেখিয়েছে, কৃষিতে এক স্থায়ী এবং সাশ্রয়ী পদ্ধতির পথ প্রশস্ত করেছে। মাননীয় প্রধানমন্ত্রী মহিলা কিষাণ ড্রোন কেন্দ্র চালু করেছেন। এটি মহিলা স্বনির্ভর গোষ্ঠীগুলিকে ড্রোন সরবরাহ করবে, যাতে তারা এই প্রযুক্তি ব্যবহার করে জীবিকা নির্বাহ করতে পারে। VBSY প্রোগ্রামের রূপায়ণে PMKSK গুলি সক্রিয় ভূমিকা পালন করছে। একে অপরের সঙ্গে এই সহযোগিতাই আমাদের পাথেয়। বিকশিত ভারত সংকল্প যাত্রা শুধু একটি যাত্রা নয়, এটি ভারতীয় কৃষির দীর্ঘমেয়াদী এবং প্রযুক্তিগতভাবে উন্নত ভবিষ্যতের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। যাত্রাপথে এটি জাতির কৃষিকে সম্পূর্ণ পুনর্নির্মাণ করা, উদ্ভাবনকে উৎসাহিত করা এবং সবার জন্য একটি সবুজ, আরও সমৃদ্ধ ভবিষ্যৎ নিশ্চিত করায় অঙ্গীকারবদ্ধ। ড্রোন প্রযুক্তি, ন্যানো সার এবং দীর্ঘমেয়াদী কৃষি অনুশীলনের প্রচারের মাধ্যমে এটি কেবল সচেতনতায় তৈরি করছে না, আরও সমৃদ্ধ এবং পরিবেশ বান্ধব ভবিষ্যতের জন্য নব প্রযুক্তিকে গ্রহণ করতে কৃষকদের অনুপ্রাণিত করছে। এই কৃষি বিপ্লবের গতি প্রকৃতি প্রত্যক্ষ করলে এটা স্পষ্ট হয় যে VBSY একটি বিকশিত, উন্নত এবং দীর্ঘজীবী ভারতের বীজ বপন করছে। ভারতে যে সার কোম্পানিগুলির সবচেয়ে দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে, ম্যাটিক্স ফার্টিলাইজার্স অ্যান্ড কেমিক্যালস লিমিটেড তার মধ্যে অন্যতম। পশ্চিমবঙ্গের পানাগড়ে অবস্থিত তাদের কারখানায় বছরে 12.5 লক্ষ টনের উপর ইউরিয়া সার উৎপাদন হয়। ভারত সরকারের গ্রিনফিল্ড প্রজেক্ট হিসেবে স্বীকৃত এই কারখানায় তৈরি হয় ডক্টর ফসল। ইতিমধ্যেই যা পূর্ব ভারতের সর্বাধিক বিক্রিত ইউরিয়া সার হয়ে উঠেছে। কৃষি উন্নয়ন ও ভূমি সুরক্ষা, ক্ষুধা, অপুষ্টি ও দারিদ্র্য দূরীকরণ, গ্রামীণ এলাকা ও বস্তি উন্নয়ন, লিঙ্গ পরিবেশ, স্বাস্থ্য, শিক্ষা ইত্যাদি নানান বিষয়ের উপর জোর দেয় ম্যাটিক্সের CSR প্রকল্পগুলি। ম্যাটিক্স এক সবুজ ভবিষ্যতের অঙ্গীকার। মুক্ত চিন্তার পথে ভিন্ন মননের খোঁজ, কমিউনিটি রেডিও যাদবপুর। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও যাদবপুর 90.8 মেগাহার্টজ। এই বেতার সম্প্রচারটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম TEQIP-র অংশ। দূরে সে পাশে বসে, পায়ে পায়ে কখনো চলে যায় দূর। এ জীবন উদযাপনের সুর, রেডিও রেডিও যাদবপুর। এগিয়ে চলার সুর, রেডিও রেডিও
90.8 megahertz community radio Jadavpur University. ম্যাটিক্স কৃষি পাঠশালায় আমাদের আজকের আলোচনার বিষয় কৃষি বিজ্ঞান কেন্দ্রের মাধ্যমে মহিলাদের সশক্তিকরণ করার উদ্দেশ্যে স্বনির্ভর গোষ্ঠীর ভূমিকা। আর এ বিষয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন বিশেষজ্ঞ। আপনারা জানেন যে রামকৃষ্ণ মিশন ও বিবেকানন্দ শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানের অধীনে শস্য শ্যামলা কৃষি বিজ্ঞান কেন্দ্র রয়েছে, যেটা সোনারপুরে অবস্থিত। আর সেখানকার ভারপ্রাপ্ত প্রধান ডক্টর স্বাগত ঘোষ উপস্থিত আছেন। নমস্কার। নমস্কার। এই যে আজকে আমাদের আলোচনার বিষয় কৃষি বিজ্ঞান কেন্দ্রের মাধ্যমে মহিলাদের সশক্তিকরণ করার উদ্দেশ্যে স্বনির্ভর গোষ্ঠীর ভূমিকা। তো প্রথমেই আপনি যদি বলেন যে স্বনির্ভর গোষ্ঠীটা কি এবং মহিলাদের ক্ষেত্রে গুরুত্বটা কি? হ্যাঁ, খুবই ভালো প্রশ্ন আপনি করেছেন। এই স্বনির্ভরতা বা স্বনির্ভর গোষ্ঠী হচ্ছে আমাদের প্রধানত গ্রামে, আমি কৃষিক্ষেত্রেই বলছি, মূলত গ্রামে যে মহিলারা থাকেন, যাদের পরিবারের যারা মাথা আর কি কৃষক, তারা যখন চাষবাস করতে যায়, তাদের যে ফার্ম উমেন যেটাকে আমরা বলি, তাদের একটা কমিউনিটি তৈরি করা, যেটা কিনা তারা সবাই মিলে একটা গোষ্ঠী তৈরি করা এবং সেই গোষ্ঠীর মাধ্যমে কিছু চাষবাস করে তাদের নিজেদের সশক্তি করা, তার জন্য একটা গোষ্ঠী করা হয়, সেটাকে স্বনির্ভর গোষ্ঠী বলা হয়। এবার স্বনির্ভর গোষ্ঠী যদি তারা তৈরি করতে পারে তাহলে তাদের অনেক বেনিফিট আছে, কারণ তারা কৃষিজাত দ্রব্যগুলোকে তারা যদি বিভিন্ন প্রোডাক্ট বা ওই দ্রব্যাদি জায়গায় নিয়ে যেতে পারে, তাহলে কিন্তু তাদের একটা বিকল্প আয়ের দিশা তারা দেখতে পায়। তো স্বনির্ভর গোষ্ঠীটা কিভাবে করা হয় সেটা যদি একটু ছোট করে আপনি বলেন। মোটামুটি 10 থেকে 12 জনের একটা মিনিমাম গ্রুপ করতে হয়। গ্রুপ করে ওনাদের তার মধ্যে একটা ওদের বডি তৈরি করা হলো, সেখানে ওদের একজন সভাপতি এবং একজন সম্পাদক এরকম থাকলো এবং কোষাধ্যক্ষ থাকলো, এবং তারা ব্যাংকে অ্যাকাউন্ট খুলবে। অবশ্যই সেই স্বনির্ভর গোষ্ঠীর একটা নাম দিতে হবে। নাম দেওয়ার পরে এরপরে তাদের যে কাজগুলো তাদের করতে হবে সেগুলোর দিকে তাদেরকে এগিয়ে যেতে হবে। আপনাদের কৃষি বিজ্ঞান কেন্দ্রে কেউ প্রশিক্ষণ নেবেন এবং তাদের একটা গোষ্ঠী করতে হবে, সেটা কিভাবে করবেন তারা? মানে তারা জানবেন কি করে? দেখুন, এখন আমাদের যেহেতু আমরা অনেকটাই গ্লোবালাইজড হয়ে গেছি, এখন গ্রামের মহিলা বলতেও তারা কিন্তু এখন অনেকটাই জানে, কারণ আমাদের কেভিকেতে প্রায় আমরা 15টা এফপিসির সাথে চুক্তিবদ্ধ হয়েছি, এমওইউ স্বাক্ষর করেছি, মৌ চুক্তিতে স্বাক্ষর করেছি। তার মধ্যে 3টে এফপিও কিন্তু মহিলা দ্বারা পরিচালিত, এবং তারা মানে আমাদের ফার্মার প্রডিউসিং কোম্পানি। আচ্ছা। এবং সেই মহিলারা কিন্তু স্বনির্ভর গোষ্ঠী থেকেই স্টার্ট করেছিল। আজকে তারা নিজেদের কোম্পানি তৈরি করেছে, যেমন কেওড়া ফার্মার্স প্রডিউসিং কোম্পানি। এটা কেওড়ার নাম শুনি আপনি বুঝতে পারছেন, এই ফলটা সুন্দরবনে পাওয়া যায় বলে ওরা ওদের এফপিসিটাকে কেওড়ার নাম দিয়েছে। এবং সেখানে প্রায় কম করে 550 মহিলা যুক্ত, এবং তারা কিন্তু সুন্দরবনের যে সমস্ত প্রোডাক্ট, যেমন মধু বা দুধজাত যে প্রোডাক্ট, যেমন ঘি, বাটার, এইগুলো তারা তৈরি করছে। করে এরা কিন্তু বিভিন্ন প্রকল্পের সাহায্যে তারা বিক্রি করছে এবং তারা স্বনির্ভর হচ্ছে। গোষ্ঠীটাকে আরো বড় করেছে, তাই তো? এরকম প্রায় 100রও বেশি স্বনির্ভর গোষ্ঠী যখন একটা ছাতার তলায় এসেছে এবং সেখানে একটা আলাদা বডি তৈরি হয়েছে, এবং সেইটাই ওই গোষ্ঠী থেকে রিপ্রেজেন্টেটিভরা মিলেই যে কোম্পানিটা করেছে, সেটাই ফার্মার্স প্রডিউসিং কোম্পানি। বাহ। এবং তারা ওই কোম্পানিটা করে খুব ভালোভাবে রান করে যায়, এবং এতে স্টেট এবং সেন্ট্রাল গভর্নমেন্ট দুজনেরই যথেষ্ট পরিমাণ সহায়তায় এবং বিভিন্ন প্রকল্পের সহায়তায় তারা কাজ এগিয়ে নিয়ে। আচ্ছা, বেশ। হ্যাঁ, প্রকল্পগুলো কি কি আছে সেগুলো নিশ্চয়ই আপনার কাছ থেকে শুনবো, কিন্তু তার আগে যদি আপনি বলেন যে কৃষি ক্ষেত্রে কোন কোন ক্ষেত্রে সুবিধা পেতে পারেন এই স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা? সুবিধা পাওয়ার থেকে বড় কথা, তাদের যখন স্বনির্ভর হতে হবে তাদের আগে প্রশিক্ষণ নিতে হবে, এবং প্রশিক্ষণ নিয়ে তাদের যে কৃষি করতে হবে বা চাষ করুক বা প্রোডাক্ট করুক, যাই করুক, তাদের তো সেটা জানতে হবে, এর জন্য সঠিক প্রশিক্ষণ নিতে হবে। যেমন শস্য শ্যামলা কৃষি বিজ্ঞান কেন্দ্রে যদি তারা আসে
যেমন বারুইপুরের পেয়ারা বিখ্যাত, পেয়ারা চাষ করতে খুব একটা বেশি কায়িক পরিশ্রম লাগে না। এই পেয়ারা বাগানগুলো তারা হাতে কলমে যদি করে উঠতে পারে এবং খুব ভালো আয় করতে পারবে, এবং এটার একটা ভালো মাত্রা আছে। বা আমাদের আঁশফল যেটা বলি, আঁশফল আগে আমরা কেউ চিনতামই না, কিন্তু বারুইপুর ক্যানিং অঞ্চলে প্রচুর আঁশফল চাষ হচ্ছে এবং এটা বাইরে সাপ্লাইও হচ্ছে। তো এইভাবে করা যেতে পারে। আবার ধরুন আমি বলি এগ্রিকালচার বা হর্টিকালচারে হলো, বা ফুল চাষ, মেদিনীপুর সাইডে কিন্তু প্রচুর ফুল চাষ হয়, সেগুলো কিন্তু মহিলাদের একটা ব্যাপক রোল আছে তাতে, ওই ফুল চাষে। হ্যাঁ, এখন মহিলারা কোনো দিক দিয়ে পিছিয়ে নেই। আমি সেদিনকে পেপারে পড়ছিলাম যে ড্রোন চালানোর যে প্রথম মহিলা পাইলট আমাদের দেখলাম, আমাদের ওয়েস্ট বেঙ্গল অলরেডি একজন শিখে গেছে মহিলা, তিনি ড্রোন চালাচ্ছে। উনি একজন কৃষক পরিবারে, তো সম্ভবত মেদিনীপুর জেলারই কোনো একজন দিদিভাই হবেন। তো এই লেভেলে এখন মহিলারা এগিয়ে আসছে। একদমই। তো আরো সরাসরি যুক্ত কৃষির সঙ্গে এমন কিছু প্রশিক্ষণ আপনারা আপনাদের কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে দিচ্ছেন, সেগুলো যদি কি একটু বলেন। যেমন দেখুন, বেসিক্যালি গ্রুপ এগিয়ে আসছে আমি দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে মাশরুম, তারপরে মিট আর ফিশ প্রসেসিং ইউনিট, এইগুলোর দিক দিয়ে। কেঁচো সার, জৈব সার, সেগুলো তো আপনারা প্রশিক্ষণ দেন, তো সেগুলো সেলফ হেল্প গ্রুপের মধ্য দিয়ে, সে সম্পর্কে একটু বলুন না। কেঁচো সার, জৈব সার, যেটাকে ভার্মি কম্পোস্টিং বললে আরো বেশি পরিচিত মানুষ, তো এটা খুবই ভালো এবং জমির ক্ষেত্রে ভালো, এবং এই নিয়ে আমরা প্রচুর প্রশিক্ষণ দিয়ে আসছি। এবং আপনারা হয়তো শুনেছেন যে এটার জন্য খুব বেশি জায়গা লাগে না, এবং সেখানে কিন্তু এটাও মহিলারা কিন্তু ঘরে বসে তৈরি করতে পারে। এবং আজকাল ভার্মি কম্পোস্টিং এর একটা আলাদা ভ্যালু হয়ে গেছে, বিকজ অফ এই যে প্রতিটি ফ্ল্যাট সিস্টেমে এখন গাছপালাই হয়ে গেছে সেকেন্ডারি অপশন তাদের টাইম কাটানোর জন্য। তো হিউজ মানুষ ভার্মি কম্পোস্টিং এর প্যাকেট কিনছে, এবং এর কিন্তু এক্স্যাক্ট যে ভার্মি কম্পোস্ট সব জায়গায় পায় না, সেরকম ভার্মি কম্পোস্ট আমরা দেখেছি তারা কিন্তু পারলে বিদেশেও রপ্তানি করছে। বেশ, আপনারা যখন প্রশিক্ষণ দেন তখন কি ওই আনুষঙ্গিক যে জিনিস, ধরুন ওই যেটার মধ্যে তারা যে করবে একটা সিমেন্টের, এখন সিমেন্টেও আমরা আগে করে দিতাম, কিন্তু এখন আরো ইজি প্রসেস এসে গেছে, পলি ব্যাগস টাইপের এসে গেছে। আচ্ছা, পলিথিনের মধ্যে দিয়েও করা যায়। আর সেই সঙ্গে কেঁচোটা আমাদের কেভিকেতে কিনতে পাওয়া যায়, ওইটা ওনাদের নিয়ে, মানে প্রশিক্ষণ দেওয়ার পর ওনারা কিনে নিতে হবে, অথবা এটা ডিপেন্ড করে আমরা কিরকম, যদি কোনো স্পন্সর্ড প্রোগ্রাম থাকে আমরা দিয়েও দিই। আচ্ছা, হ্যাঁ, ইটস আপ টু। এবং কেঁচোর দাম এমন কিছু নয়, চাইলেই ওনারা শুরু করতে হবে। এবং কেঁচোর সব থেকে বড় কথা, কেঁচো ডিম পাড়ে, এবং কেঁচোর সেখান থেকে আবার একবার যদি আপনি কেঁচো নিয়ে চাষ করেন এবং আপনি যদি চাষটাকে নষ্ট না করেন, আপনি পরে কেঁচো বিক্রি করবেন। তো এই যে এই প্রসঙ্গে আমার এক্ষুনি মনে পড়লো যে আপনাদের এখান থেকেই কেভিকে থেকে প্রশিক্ষণ নিয়ে ভাঙড়ের কাছে একজন, তো দক্ষিণ চব্বিশ পরগনারই একজন, মানে ব্যাপক আকারে কেঁচো সার তৈরি করছেন এবং তিনি কৃষিরত্ন পুরস্কার পেয়েছেন। আরো এরকম, মানে অ্যাকচুয়ালি গ্রামে তো আমাদের গ্রামে মহিলা পুরুষ অবশ্যই থাকে, এবং তাদের যদি একে অপরের দিকে হাত বাড়িয়ে দেয় তবেই কিন্তু একটি পুরুষ এগিয়ে। আমরা হয়তো কখনো দেখি একটি পুরুষ অ্যাওয়ার্ড পাচ্ছে ঠিকই, কিন্তু তার পিছনে মহিলাদের কিন্তু একটা ব্যাপক রোল থাকে। একদমই, অনেকটা এগিয়ে আসছেন মহিলারা আমাদের দেশের, এবং আমি আশা রাখি যে আগামী দিনে কৃষি ক্ষেত্র থেকেই মহিলারা আরো বেশি এগিয়ে আসবেন। পার্টিকুলারলি আমি রঙিন মাছের যেটা বলছিলাম আপনাকে, মীরা পাত্র বলে একজন দিদি ভাই আছে আমাদের বজবজ 2-এ থাকেন উনি একটা স্বনির্ভর দল করেছিলেন, ওটার নাম ছিল বোধহয় কালীমাতা মৎস্য রঙিন স্বনির্ভর দল। তো তাতে আমি দেখলাম ওনারা প্রথমে প্রায় স্বনির্ভর দলে ছিল 10 থেকে 12 জন। তারা ছোট ছোট করে পুকুরে হাপা কাটিয়ে মাছ চাষ করতো। তারপরে কৃষি বিজ্ঞান কেন্দ্রের প্রশিক্ষণ নিয়ে ওরা প্রায় কি করলো, ওরা একটা আমরা প্রজেক্ট দিলাম ন্যাশনাল ফিশারিজ ডেভেলপমেন্ট বোর্ডে, তারা প্রায় ওই 12 থেকে 15 জনকে আমরা একই গ্রামের মধ্যে রঙিন মাছের গ্রাম বলে একটা প্রকল্প দিলাম। তো ওরা করলো, আজকে ওদের গ্রুপ সংখ্যা হয়ে গেছে 67 জন, এবং বাকিদের ওরাই প্রায় বুঝিয়ে টুঝিয়ে আমাদের কেভিকেতে নিয়ে আসে এবং আমরা জাস্ট প্রশিক্ষণ দিয়ে দিই, এবং ওরা নিজেদের মাছ নিজেরাই ডাইরেক্ট বিক্রি করছে এবং প্রত্যেকে স্বনির্ভর। আর একটা আছে পাশেই বজবজের ওখানে আমাদের চন্দনা ঘোষ বলে একজন দিদি আছেন, তিনি কি করেছিলেন, তিনি এই মাশরুম চাষ, এই মাশরুম চাষের জন্য তিনি তার ওখানে প্রায় 35 থেকে 36টি মহিলাকে নিয়ে প্রথমে স্টার্ট করেন। তারপরে ওনারা এই মাশরুম চাষ করার সাথে সাথে বিভিন্ন মেলা অ্যাটেন্ড করতেন, করে ওখানে আরো হাতের বিভিন্ন কাজ শিখলেন,
করিয়ে আজকে প্রায় ওনার দলে 500 থেকে 550 মহিলা, এবং উনি একটা এপিসি ফর্ম করেন। এবং তাতে শুধু মাশরুম নয়, মাশরুম, বড়ি থেকে শুরু করে আরও বিভিন্ন রকমের কৃষি বাই প্রোডাক্ট, এই সমস্ত দিয়ে আজকে ওনাদের প্রায় 8 থেকে 9 রকমের বিজনেস। হ্যাঁ, এবং এর কোথায় এন্ড কেউ জানে না। এবং চন্দনাদির হিউজ, ওদের যে এপিসির একটা হিউজ ডিমান্ড, এবং ওরা গভর্নমেন্টের বিভিন্ন যে স্বনির্ভর মেলা, সবলা মেলা, বিভিন্ন মেলাগুলোতে ওরা অ্যাটেন্ড করে। তো একটা এগিয়ে যাচ্ছে, একদমই এগোচ্ছে না তা নয়। এবং প্রোডাক্টের গুণমানগুলো বেশ ভালো, একদম হাতে ঘরে তৈরি প্রোডাক্ট, এবং কেউ আমসত্ত্ব বানাচ্ছে, কেউ মানে এক্সেলেন্ট প্রোডাক্ট তৈরি করছে, প্রত্যেকে আচার তৈরি করছে বিভিন্ন রকমের। আচ্ছা, যে স্বনির্ভর হওয়ার জন্য যেসব মহিলা গোষ্ঠী থাকবে, তো তাদের কোন কোন বিষয়ে বিশেষভাবে নজরটা দিতে হবে আর কি? কোন কোন বিষয়ে? অ্যাকচুয়ালি প্রথম হচ্ছে তাদের, যে মহিলারা এই প্রকল্পগুলো করবেন তাদের দেখতে হবে তাদের স্কিল কোথায় আছে, তারা কোথায় পারদর্শী। সেটা সার্বিকভাবে মানে গ্রুপে যারা আছে প্রত্যেকেই, যে একটা যখন তার একটা ডিসিশন নিয়ে তবেই তো তারা একটা গ্রুপ করবেন। তো তাদের দেখতে হবে তাদের স্কিল কিসে আছে। তারা কেভিকের থেকে বা কোনো সরকারের থেকে যখন ট্রেনিং নেওয়ার পর তারা ডিসাইড করবে যে আমরা কিসে এগোবো। তারা যে প্রোডাক্টটা করছে তাদের কিন্তু কন্টিনিউয়াস সাপ্লাই দিতে হবে, সাপ্লাই চেইন যেন একদম নষ্ট না হয়। আর দ্বিতীয় কথা, কাঁচা মাল, ধরুন তারা এমন একটা প্রযুক্তি শিখলো, তার সাপ্লাই তারা পাচ্ছে না, সেরকম যেন না হয়। তাদের যে জিনিসটা তৈরি হচ্ছে সেটার উপরেই বেস করে কিন্তু তাদের এগিয়ে যেতে হবে। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে, প্রোডাকশন যেটা করছে সেটা যেন আটকে না থাকে, যাতে কিনা ওদের বিক্রিতে কোনো সমস্যা হয়। এই তিনটে, এক হচ্ছে সাপ্লাই চেইন ঠিক থাকবে, দুই হচ্ছে তাদের স্কিলড হতে হবে যাতে নিজেরাই প্রোডাকশনটা তৈরি করতে পারে, অযথা লেবার বা কাউকে নিয়ে করতে না হতে পারে। আর 3 নম্বর হচ্ছে যে তাদের যেন ঠিক টাইমে সব বিক্রি হয়ে যায়। এই ফ্লোটা যদি থাকতে থাকে তাহলেই কিন্তু ওরা আস্তে আস্তে এগোতে থাকবে। আর এর সাথে যে সরকারি যে বিভিন্ন প্রকল্পগুলো আছে, যেখানে এফপিসি হোক বা আমাদের স্বনির্ভর গোষ্ঠীরা যারা আছে, মহিলা স্বনির্ভর গোষ্ঠী, তারা মোটামুটি যেগুলো সরকারি প্রকল্প তাতে প্রায় 60% সাবসিডি পায়, সব ক্ষেত্রেই কম বেশি করে। বিভিন্ন রকমের সরকারি প্রকল্প আছে, সেগুলো তাদের যে কাজ করছে তার উপরে জানতে হবে। যদি এগ্রিকালচার রিলেটেড হয়, নিকটস্থ এডিএ অফিসে যোগাযোগ করতে হবে। যদি অ্যানিমেল হাজবেন্ডারি রিলেটেড হয়, তাহলে নিকটস্থ যে ব্লকে আছে সেই ব্লকের বিএলডিও, যে ব্লক লেভেলের যে অফিসার আছে আমাদের লাইভস্টক ডেভেলপমেন্টের, তার সাথে দেখা করতে হবে। এবং যদি ফিশারির ক্ষেত্রে হয়, নির্দিষ্ট ব্লকে ফিশারি এক্সটেনশন অফিসার আছে, তো তাদের সাথে যোগাযোগ করে কি কি প্রকল্প এখন পাওয়া যাচ্ছে সরকারিভাবে, সেগুলো যোগাযোগ করে সেগুলোর সাথে নিজেকে যুক্ত রেখে যদি এগোনোর চেষ্টা করতে হবে। কারণ এখন গভর্নমেন্ট থেকেও পপুলারাইজ করা হচ্ছে যে ইন্ডিভিজুয়ালকে কম প্রেফার করছে, তাদেরও বলছে গ্রুপকেই আমরা প্রেফার করবো, এবং মহিলা গ্রুপকে তো আরো বেশি করে হেল্প করা হচ্ছে। একদমই। তো আপনি মানে শুরু থেকেই বেশ কয়েকটা উদাহরণ দিলেন যে মহিলারা কিভাবে এই স্বনির্ভর গোষ্ঠীর মধ্য দিয়ে তারা সফলতার দিকে এগিয়ে যাচ্ছে। তো বর্তমানে আপনাদের কৃষি বিজ্ঞান কেন্দ্রে আর কি কি প্রশিক্ষণ দেওয়া হচ্ছে স্বনির্ভর গোষ্ঠীদের? আমরা মহিলাদের মূলত যে প্রশিক্ষণগুলো দিয়ে থাকি, প্রথমেই মাটি থেকে স্টার্ট করি। যেহেতু আমাদের যে কোনো কিছুই বলুন, মাটি কিন্তু একটা খুব বড় রোল প্লে করে। তো আমরা মাটির স্বাস্থ্য সুরক্ষার জন্য আমরা ভার্মি কম্পোস্টিং তৈরি করার জন্য একটা শুধুমাত্র এই মহিলা স্বনির্ভর গোষ্ঠীর জন্যই আমরা ট্রেনিং রেখেছি। এছাড়া আমরা খুবই শিগগিরই শুরু করব, সেটা হচ্ছে এই জুটের যে বাই প্রোডাক্টগুলো, তার উপরে আমরা ট্রেনিং করাবো, যে জুট থেকে কিভাবে, যেহেতু পলিথিনটা ব্যান হয়ে যাচ্ছে, জুট থেকে কিভাবে থলে বা পাপোশ বা আরো অন্যান্য যে জুটজাত সামগ্রী মানে পাটজাত সামগ্রী করা যায়, সেগুলো তো আমরা ট্রেনিং করাবো পুরোপুরি মহিলাদের। এবং এর সাথে সাথে আমরা করাচ্ছি অ্যানিমেল হাজবেন্ডারির ক্ষেত্রে যে আমাদের মিট প্রসেসিং যে ইউনিটটা আছে, সেখানে কিভাবে আমাদের দুধ এবং মাংসের রেডি টু ইট বা রেডি টু কুক প্রোডাক্টগুলো তৈরি করা যায়। মাছের ক্ষেত্রেও তাই, মাছের ক্ষেত্রেও আমরা রেডি টু ইট আর রেডি টু কুক প্রোডাক্ট তৈরি করতে যাচ্ছি, এবং তার সাথে রঙিন মাছের চাষ, এছাড়া মাশরুম চাষ, এইগুলোর প্রতি আমরা বিশেষ নজর দিয়ে চলেছি। বেশ,
আমাদের আজকের আলোচনার বিষয় ছিল কৃষি বিজ্ঞান কেন্দ্রের মাধ্যমে মহিলাদের সশক্তিকরণ করার উদ্দেশ্যে স্বনির্ভর গোষ্ঠীর ভূমিকা। আর এ বিষয়ে বিশদে আমাদের জানালেন ডক্টর স্বাগত ঘোষ, যিনি রামকৃষ্ণ মিশন ও বিবেকানন্দ শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানের অধীনে যে শস্য শ্যামলা কৃষি বিজ্ঞান কেন্দ্র রয়েছে সোনারপুরে অবস্থিত, তার ভারপ্রাপ্ত প্রধান। অনেক ধন্যবাদ আপনাকে। নমস্কার। নমস্কার। এতক্ষণ শুনলেন আমাদের বিশেষ অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা। ভারত সরকারের রাসায়নিক ও সার মন্ত্রকের উদ্যোগে এবং ম্যাটিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেডের সহায়তায় অনুষ্ঠানটি সম্প্রচার করা হলো। কেমন লাগলো এই অনুষ্ঠান আমাদের জানাতে পারেন। আমাদের ফোন নম্বর 0332457262, ইমেল আইডি radiojeu@gmail.com, ইউটিউব চ্যানেল রেডিও জেইউ এবং ইনস্টাগ্রাম radio_ju। আজকের মতো ম্যাটিক্স কৃষি পাঠশালা এই পর্যন্ত। শুনতে থাকুন কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজ। ভারতে যে সার কোম্পানিগুলির সবচেয়ে দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে ম্যাটিক্স ফার্টিলাইজার্স অ্যান্ড কেমিক্যালস লিমিটেড তার মধ্যে অন্যতম। পশ্চিমবঙ্গের পানাগড়ে অবস্থিত তাদের কারখানায় বছরে 12.5 লক্ষ টনের উপর ইউরিয়া সার উৎপাদন হয়। ভারত সরকারের গ্রিনফিল্ড প্রজেক্ট হিসেবে স্বীকৃত এই কারখানায় তৈরি হয় ডক্টর ফসল। ইতিমধ্যেই যা পূর্ব ভারতের সর্বাধিক বিক্রিত ইউরিয়া সার হয়ে উঠেছে। কৃষি উন্নয়ন ও ভূমি সুরক্ষা, ক্ষুধা, অপুষ্টি ও দারিদ্র্য দূরীকরণ, গ্রামীণ এলাকা ও বস্তি উন্নয়ন, লিঙ্গ পরিবেশ, স্বাস্থ্য, শিক্ষা ইত্যাদি নানান বিষয়ের উপর জোর দেয় ম্যাটিক্সের সিএসআর প্রকল্পগুলি। ম্যাটিক্স এক সবুজ ভবিষ্যতের অঙ্গীকার। দূরে সে পাশে বসে পায়ে পায়ে কখনো চলে যায় যাপনের সুর রেডিও রেডিও যাদবপুর, এগিয়ে চলার সুর রেডিও রেডিও যাদবপুর। 90.8 megahertz community radio Jadavpur University। মুক্ত চিন্তার পথে ভিন্ন মননের খোঁজ, কমিউনিটি রেডিও যাদবপুর। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও যাদবপুর 90.8 মেগাহার্টজ। এই বেতার সম্প্রচারটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম TEQIP-র অংশ।